স্টুডেন্ট তো দেখা যাবে না, এখানে তো স্টুডেন্ট দেখা যাচ্ছে না। তিনজন চলে আসছে। হুম সেই তো বলি, ক্লাস একটা টেকনোলজির হলেও স্টুডেন্ট ভালোই আছে। বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আমি আবারও আজকে তোমাদের সাথে ক্লাস শুরু করতে চাচ্ছি। আমাকে অনেকেই সালাম জানিয়েছো, আমিও তোমাদেরকে সেই সালামের উত্তর নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। নিশ্চয়ই সবাই ভালো আছো। তোমাদেরকে শীতের সকালের আবারও শুভেচ্ছা। আমার ক্লাসের সাবজেক্টের বিষয় তোমরা ভালোভাবে জানো, বেসিক ইলেকট্রনিক্স, বিষয় কোড 66811। এর আগে আমার ক্লাসের আগে তোমাদের রুটিনে আরেকটি ক্লাস ছিল, মেকানিক্যাল টেকনোলজির ওয়ার্কশপ সুপার, জনাব শফিকুল ইসলাম প্রামাণিক স্যারের ক্লাস। স্যার ট্রেনিংয়ে থাকার জন্য তোমাদের ক্লাসটি নিতে পারেন নাই, এই জন্য হয়তো অনেকেই ক্লাসটি করতে পারে নাই। এই যে ওয়ার্কশপ প্র্যাকটিস ক্লাসের কথা জুথি রায় জিজ্ঞেস করেছো, আমি এই কারণেই বললাম, যারা ওয়ার্কশপ প্র্যাকটিসের ক্লাসের জন্য ওয়েট করছিলে তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, কারণ স্যার ট্রেনিংয়ে রয়েছেন, যার কারণে স্যার তার ক্লাসটি নিতে পারেন নাই। হয়তো পরবর্তীতে তিনি সেই ক্লাসটি মেকআপ করে নেবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমি আমার ক্লাসে চলে যাচ্ছি। খেয়াল করে দেখো, তোমাদেরকে আমার ক্লাসে প্রথমেই স্বাগতম জানাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, শীতের সকাল, খেজুরের রস, মুড়ির একটা শুভেচ্ছা তোমাদেরকে। আমি একটু অন্যভাবেই সবসময় শুভেচ্ছা জানিয়ে থাকি পারিপার্শ্বিক বিষয়গুলো নিয়ে। তো আমার সম্পর্কে আমি মনে হয় যে তোমাদেরকে বলার আর তেমন কিছু নেই। যারা তোমাদের প্রতি দু একটি কথা আমি ক্লাসের শুরুতে আগেই বলে নিই, যে যারা স্ক্রিন ছোট দেখতে পাচ্ছ, কারণ আজকে আমি তোমাদের আবারও প্রেজেন্টেশনে চলে গিয়েছি, যদি যারা স্ক্রিন ছোট দেখতে পাচ্ছ তারা কাইন্ডলি মোবাইলটাকে ওয়াইড স্ক্রিন করে নিবে, যাতে করে স্ক্রিনের লেখাগুলো তোমরা বুঝতে পারো। আর যদি সাউন্ডের কোনো প্রবলেম হয়, স্যার ফর্ম ব্যাপারটা একটু বুঝিয়ে, আচ্ছা ঠিক আছে, আমি ফর্মের বিষয়ে বলবো ক্লাসের শেষের দিকে বলবো। যদি সাউন্ড সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি তোমাদের কমেন্টসগুলো। তো যাই হোক, আমরা ক্লাস শুরু করতে চাই। আমার সম্পর্কে তোমাদেরকে জানানোর কিছু নেই, তারপরেও আমি একবার আমার পরিচিতি দিয়ে নিতে চাই। তোমরা জানোই আমার নাম এস এম তাহমিদ সাদিক। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, আমি আবারও বলি, আমার নাম এস এম তাহমিদ সাদিক। আমি জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রনিক্স, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট। আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স। আমি আবারও বলছি, আজকের ক্লাসে গল্প শুরু করব, তবে গল্পটা আজকের ক্লাসে একটু সবার শেষের দিকে করব। হয়তো যদি সময় থাকে তাহলে আমি ক্লাসে গল্পটা করব, তার আগে আমি আমার ক্লাস নিয়ে একটু আলোচনা করব। আজকে ক্লাস শুরু করব আমি একটু পূর্বের ক্লাস দিয়ে, কারণ পূর্বের ক্লাসে আমি দেখেছিলাম যে তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো 3 নম্বর অঙ্কটা করে দেওয়ার জন্য। যদিও বা 3 নম্বর অঙ্কটা ধারণা আমি প্রথম দিন যখন রেজিস্টারের ক্লাস করাই সেদিন দিয়ে দিয়েছিলাম। তো তারপরেও যেহেতু অনেকে জিজ্ঞেস করেছো, এই জন্য আমি সেদিনে 3 নম্বর অঙ্কটা একটু দেখার চেষ্টা করব, তারপর আমি আজকের ক্লাসে ফিরে আসবো। তো দেখা যাক 3 নম্বর অঙ্কটা তোমাদের পূর্বের ক্লাসে কি ছিল বা তোমরা কি জিজ্ঞেস করেছিলে। খেয়াল করে দেখো, প্রশ্নটি ছিল, একটি রেজিস্টারের গায়ে সবুজ, নীল এবং কমলা রঙের ব্যান্ড আছে কিন্তু কোনো টলারেন্স নেই, রেজিস্টারটির মান কত?
অর্থাৎ একটা এমন একটি রেজিস্টার রয়েছে যেখানে সবুজ, নীল এবং কমলা রঙের ব্যান্ড আছে, কিন্তু এর কোনো টলারেন্স নেই। এই রেজিস্টারটির মান নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখা যাক, আমরা একটু সমাধান করার চেষ্টা করি। প্রথমে আমরা একটু রেজিস্টারটাকে বোঝার চেষ্টা করব, রেজিস্টারটা আসলে কী ধরনের কথা বলতেছে। তোমরা অনেকে প্রশ্ন করেছো যে স্যার 3 ব্যান্ডের তো রেজিস্টার হয় না। আমিও বলেছি 3 ব্যান্ডের রেজিস্টার হয় না। এটা কিন্তু 3 ব্যান্ডের রেজিস্টার নয়। খেয়াল করে দেখো, এখানে এরকম একটা রেজিস্টার দেওয়া রয়েছে, যেখানে প্রথম ব্যান্ডে তোমরা দেখতেই পাচ্ছ, প্রথম ব্যান্ডে সবুজ কালার, দ্বিতীয় ব্যান্ডে নীল কালার এবং তৃতীয় ব্যান্ডে কমলা কালার দেওয়া রয়েছে। কিন্তু 4 নাম্বার ব্যান্ডটা, এখানে যে 4 নাম্বার ব্যান্ডটা থাকার কথা সেই ব্যান্ডটা কিন্তু নেই। 4 নাম্বার ব্যান্ডটা কিন্তু তোমাদের দেওয়া নেই, বলা হয়েছে কোনো টলারেন্স নেই। যদি থাকতো তাহলে অবশ্যই এখানে একটা ব্যান্ড থাকতো। তো আমি কিন্তু টলারেন্সের সংজ্ঞায় ক্লাসে বলেছিলাম যে টলারেন্সের ক্ষেত্রে 3টা রং বসে, একটি হচ্ছে সোনালি, একটি হচ্ছে রূপালি, আর একটি হচ্ছে নো কালার। নো কালার মানে কোনো রং নেই, নো কালার মানেই কোনো রং নেই। তোমরা আবার নো কালারকে কালারের রং ধরে নিও না। আসলে আমাদের অবস্থা এমন হয়েছে যে আমরা পুঁই পাতা কালার চিন্তা করি, আমরা বেগুন পাতা কালার চিন্তা করি, বিস্কিট কালার চিন্তা করি। এই জন্য হয়তো অনেকে ধারণা করে রাখছো যে নো কালার মানেও হয়তো একটি কালার, সরি। কিন্তু আসলে নো কালার মানেই কিন্তু কোনো রং নেই। তার মানে এখানে কোনো টলারেন্সে কোনো কালার দেওয়া নেই, মানেই এখানে এই টলারেন্সের মান কিন্তু রয়েছে, নো কালারের ভ্যালু রয়েছে। তার মানে ওইটাকে উজ্জ্বল রাখা মানেই এই 3 আর একটা টলারেন্স, মোট কিন্তু 4টা ব্যান্ডই এখানে রয়েছে। তোমরা হয়তো এই জিনিসটাই হয়তো বুঝতে পারো নাই। তো দেখা যাক আমাদের কালারের মান কি। আমরা প্রথম ব্যান্ডকে এ, দ্বিতীয় ব্যান্ডকে বি এবং তৃতীয় ব্যান্ডকে সি ধরেছি। সর্বশেষ ব্যান্ড নেই, কারণ টলারেন্সের কোনো মান দেওয়া নেই। তো ভালো কথা, কিন্তু টলারেন্স মান না থাকা মানেই সেখানে আমাদের কি ধরতে হবে, টলারেন্স হিসেবে নো কালার ধরতে হবে, অর্থাৎ 20%-এর ভ্যালু ধরে নিতে হবে। তো আমরা জানি যে সবুজ কালার যেটি, গ্রিন কালার, তার ভ্যালু হচ্ছে 5, নীল কালার যার ভ্যালু হচ্ছে 6 এবং কমলা কালার যার ভ্যালু হচ্ছে 3। এটা আমরা কিন্তু প্রত্যেকেই জানি। আমি যদিও বা এখানে দেখানোরও চেষ্টা করেছি যে সবুজ রঙের মান 5, নীল রঙের মান 6 এবং কমলা রঙের মান 3। টলারেন্স কোনো কালার নেই, বলছে কোনো টলারেন্স নেই। কোনো টলারেন্স নেই মানে সেখানে নো কালার রয়েছে, কোনো কালার দেওয়া নেই। তার মানে এর ভ্যালু হচ্ছে 20%। ওকে, তো খেয়াল করে দেখো, আমরা জানি যে এরকম 4 ব্যান্ডের যদি একটা রেজিস্টার হয় তাহলে সেক্ষেত্রে আমরা জানি এর ভ্যালুর সূত্রটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু এ বি ইন্টু 10⁻⁶ প্লাস মাইনাস d% ওহম। ওহমটা হচ্ছে একক। ওকে, তাহলে এখন আমরা পরবর্তী লাইনে যদি এই ভ্যালুগুলো বসিয়ে দিই, এর ভ্যালু 5, কারণ আমরা দেখতেই পাচ্ছি এর ভ্যালু 5, বি এর ভ্যালু 6 এবং সি এর ভ্যালু 3। এইভাবে আমরা এর ভ্যালু 5, বির ভ্যালু 6 এবং সির ভ্যালু 10⁻⁵, এখানে 3 ছিল, সেই 3টা বসিয়ে দিয়েছি এবং প্লাস মাইনাস এই যে টলারেন্স নেই বলা হয়েছিল সেই টলারেন্সের জন্য এখানে আমরা কি ব্যবহার করছি, 20% ব্যবহার করছি। ওকে, তাহলে এটাকে করলে কি হবে, 56 আর 10⁻³ মানে 1000 বা 1000। এটাকে করলে হয়, আমরা জানি যে ওই যে 1000 মিটার সমান সমান 1 কিলোমিটার আমরা যেমন বলি, ঠিক তেমনিভাবে 1000 ওহম সমান সমান 1 কিলো ওহম। তার মানে 56 বা 56 ইন্টু 1K, অর্থাৎ 56 কিলো ওহম, আর 20% তো এখানে রয়েছেই। আমার মনে হয় যে তোমরা এইটুকুই যদি উত্তর হিসেবে দিয়ে দাও তাহলেই, আমি এর আগের ক্লাসে কমেন্টে জানিয়েছিলাম যদি প্রশ্নটা অতি সংক্ষিপ্ত হিসেবে আসে কিংবা সংক্ষিপ্ত আকারে আসে, অর্থাৎ 1 মার্কস কিংবা 2 মার্কসের প্রশ্ন যদি আসে তাহলে তোমরা এটিকে এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখতে পারো, এইটুকুর মধ্যেই মান বের করে উত্তর তোমরা লিখে দিতে পারো। কিন্তু যদি কোনো প্রশ্নে স্পেসিফিকভাবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করতে বলে কিংবা প্রশ্নটা যদি রচনামূলক হিসাবে আসে, তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে এই সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান, এই মানটা তোমাদেরকে বের করে দেখাতে হবে। সেই দেখানোর সিস্টেমও আমি তোমাদের এর আগের দিন বোর্ডে দেখিয়েছি। আজকে আমরা একটু প্রেজেন্টেশনে দেখানোর চেষ্টা করব একইভাবে। এখানে 20% বলা রয়েছে টলারেন্সের ভ্যালু, তার মানেই প্রশ্ন মতে, কারণ প্রশ্নেই বলা হচ্ছে যে 20%, তার মানে প্রশ্ন মতে 100-র মধ্যে হ্রাস, বৃদ্ধি বা হ্রাস ঘটে। বৃদ্ধি কেন, প্লাস ছিল মাইনাস ছিল, প্লাসের জন্য বৃদ্ধি, মাইনাসের জন্য হ্রাস। 100-র মধ্যে বৃদ্ধি বা হ্রাস ঘটে কত, 20 ওহম। 20% মানে 20 ওহম। তাহলে আমার কি করতে হবে, ঐকিক নিয়ম অনুযায়ী 1-এর জন্য কত হবে, এবং তারপর আমাদেরকে বের করতে হবে যে মূল যে 56K বা 56,000 ভ্যালু ছিল তার জন্য কত হবে। তো সেটি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। 1 হলে ভ্যালুটা কমে যাবে, এরপর যদি
56,000, এখানে 56K মানে 56,000 যদি হয় তাহলে কি ঘটনা ঘটবে সেটা আমি অঙ্কে দেখানোর চেষ্টা করেছি। এগুলোর ডেসক্রিপশন দেওয়ার প্রয়োজন নেই, কারণ এগুলো তোমরা সবাই বুঝো। 11,200 এসেছে এখানে মান বের করে। এখন আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভ্যালুটা আমরা বের করতে পারি। রেজিস্টারটি সর্বোচ্চ মান করার সময় কি করতে হবে, এই 56,000-এর সাথে এই যে ভ্যালুটা বের হলো সেটা যোগ করে দিতে হবে, এত ওহম। এটাকে ওহম আকারেও প্রকাশ করতে পারো, অথবা এটাকে কিলো ওহমেও তোমরা প্রকাশ করতে পারো 1000 দ্বারা ভাগ করে। তো ঠিক তেমনিভাবে তোমরা সর্বনিম্ন ভ্যালুটাও বের করতে পারো, দিয়ে এখানে এর উত্তরটা দিয়ে দিলেই আমার মনে হয় এই প্রশ্নটা রচনামূলক হিসেবেও তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আমার মনে হয় আর কোনো এই প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে কোনো প্রশ্ন নেই, বুঝতে পেরেছো আশা করি, এবং এইভাবে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তরই দেওয়ার চেষ্টা করবে। আমরা চলে যাই আজকের ক্লাস নেওয়ার আগে আমি দু একটা বিষয় আরেকটু তোমাদের সামনে ডিসকাস করতে চাইবো। সেটি হচ্ছে যে গতদিন বা এর আগে আমাদের ইলেকট্রনিক্সের চিফ ইন্সট্রাক্টর জনাব আমিরুল ইসলাম স্যার তোমাদেরকে সেমিকন্ডাক্টর কি সেটি সম্পর্কে ধারণা দিয়েছেন। আমি আজকে সেই সেমিকন্ডাক্টর নিয়ে আবারও একটু আলোচনা করব। আমরা জানি সেমিকন্ডাক্টর কি, তারপরেও আমি সেটা নিয়ে আলোচনা করব। হয়তো যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তার আগে আমরা আরেকটু কথা বলে নিতে চাই, সেটি হচ্ছে যে আমরা জানি কোনো পদার্থকে ভাঙলে অণু পাওয়া যায়, অণুকে বিশ্লেষণ করলে পরমাণু পাওয়া যায়, এবং পরমাণুকে বিশ্লেষণ করলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নামক তিনটি কণিকা পাওয়া যায়। এই ইলেকট্রনটা আসলে কত ছোট, আমরা হয়তো এর আগে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছি বা যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছো বর্তমানে বা বই পড়ে বা বিভিন্ন জায়গা থেকে তোমরা জানছো যে ইলেকট্রনটা আসলে অনেক ছোট, এবং সাধারণত এইটা অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপের সাহায্যে দেখা হয়। তো ঠিক আছে, আমরা একটু দেখে নিই যে আসলে ইলেকট্রনটা আসলে কত ছোট, সেইটা যদি আমরা দেখার চেষ্টা করি। একটা ভিডিও তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ইলেকট্রনটা আসলে ঠিক কত ছোট। খেয়াল করে দেখো, এখানে তোমাদের জন্য আমি একটা ভিডিও চালু করছি। খেয়াল করে দেখো, এখানে তোমাদের বেশ কিছু পরিচিত জিনিস তোমরা দেখতে পাচ্ছ। এই অ্যানিমেশনটা তৈরি করেছে যে, তার নাম এখানে দেওয়া আছে জেয়ার্ড ওয়েন অ্যানিমেশনস নামে একটা কোম্পানি, তারা এটা তৈরি করেছে। আমরা এই জিনিসগুলো সবাই চিনি, রিউবিক কিউবস, একটা খেলনা গাড়ি, একটা কমলা, একটা পেন্সিল, একটা পেন ড্রাইভ, এইখানে লুডুর ছক্কা দেখতে পাচ্ছি, বোতাম দেখতে পাচ্ছি, আমরা চাবি দেখতে পাচ্ছি। এগুলো সম্পর্কে তোমরা জানো যে এগুলো আসলে কত বড় বড় জিনিস, তাই না? তো ঠিক আছে, আমরা এগুলো থেকেই শুরু করব, যে আসলে দেখার চেষ্টা করব একটা ইলেকট্রন আসলে কত ছোট বা এর মধ্যে কি কি রয়েছে। খেয়াল করে দেখো, এখানে আমি একটি খাদ্য নিয়েছি, বিদেশিরা এই খাবারটা সাধারণত খায়, এর নাম হলো চেরিও। তো এই খাবারে তোমরা দেখতে পাচ্ছ এই যে চেরিওটা একটা চিপসের মতো জিনিস, এটা কিন্তু 0.5 সেন্টিমিটার এর আকার, 0.5 সেন্টিমিটারে। তো সেন্টিমিটার সমান জানো 100 সেন্টিমিটার সমান 1 মিটার, তো সেই সেন্টিমিটারের আকারে দেওয়া হয়েছে। এটার অ্যাকচুয়াল সাইজ প্রায় এরকম, একেবারেই তো অ্যাকুরেট হবে না, আনুমানিক একটা হিসাব আর কি এখানে তোমাদেরকে দেখানো হয়েছে। তো এরপরে খেয়াল করে দেখো, এখানে সেই জিনিসটা বলা হয়েছে 100 সেন্টিমিটার সমান 1 মিটার, এটা আমরা জানি। এটা দেখো লবণের দানা, সেই লবণের দানা 0.3 মিলিমিটার, অর্থাৎ 1000 মিলিমিটার সমান 1 মিটার, 0.3 মিলিমিটারের লবণের দানা। এখন এই লবণের দানাকে ভাঙতে 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 যদি আমরা চলে যাই, তাহলে আমরা ব্যাকটেরিয়া দেখতে পাবো। এই ব্যাকটেরিয়া সম্পর্কে তোমরা জানো, এই ব্যাকটেরিয়া সাইজ কত খেয়াল করে দেখো, 1 থেকে 10 মাইক্রোমিটার, 1 থেকে 10 মাইক্রোমিটার একটা ব্যাকটেরিয়ার সাইজ। কত মাইক্রোমিটারে 1 মিটার, এখানে দেওয়াই রয়েছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ 10 লক্ষ মাইক্রোমিটার সমান হচ্ছে 1 মিটার। তার মানে 1 মিটারের 10 লক্ষটা ভাগ করলে প্রতিটা ভাগকে 1 মাইক্রোমিটার বলা হবে। সেই প্রতিটা ভাগে এরকম 1 থেকে 10 মাইক্রোমিটারের মতো সাইজ হচ্ছে একটা ব্যাকটেরিয়ার। তাহলে ব্যাকটেরিয়া সম্পর্কে ধারণা পাচ্ছ যে কত ছোট হতে পারে একটা ব্যাকটেরিয়া। ওকে, খেয়াল করে দেখো, সেই ব্যাকটেরিয়াকে যদি আমরা আরো বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো ভাইরাস। তোমরা আচ্ছা স্যার,
এই ভাইরাস তোমরা অলরেডি তোমরা জানো যে আমাদের এখন ভাইরাস নিয়ে খুব আলোচনা হচ্ছে, করোনা ভাইরাস। সেই ভাইরাসের সাইজ আবার দেখো 20 থেকে 300 ন্যানোমিটার। 20 থেকে 300 ন্যানোমিটার একটা ভাইরাসের সাইজ। তাহলে ভাইরাসটা কত ছোট এইটুকু তোমরা কল্পনা করার চেষ্টা করো। এখানে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি যে ন্যানোমিটার, 1 মিটারে কতগুলো ন্যানোমিটার হয়, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। প্রায় 100 কোটি ন্যানোমিটার সমান হচ্ছে 1 মিটার। তার মানে 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ যদি করা হয়, তাহলে সেই 1 ভাগের বা 20 ভাগ, বা মানে 1 ভাগকে 20 দিয়ে গুণ করলে ওরকম 1 ভাগের 20টা ভাগ একটা ভাইরাসের সমান। তাহলে ভাইরাসটা কত ক্ষুদ্র। ইলেকট্রন কিন্তু আরও ছোট। দেখা যাক ইলেকট্রন কত ছোট। এই ভাইরাসকে দেখলাম। আরও আমরা যদি ক্ষুদ্র অংশে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো ডিএনএ। ডিএনএ সম্পর্কে তোমরা জানো, ডিএনএর সাইজ 2 ন্যানোমিটার। এটি আরও ক্ষুদ্র, আরও ছোট। এটা ডিএনএ চিত্র। এখানে বলা হয়েছে ন্যানোমিটার, 1 মিটার, একটু আগেই দেখালাম তোমাদেরকে। সেটাকে বিশ্লেষণ করলে আমরা পেয়ে যাব অ্যাটম, পরমাণু। এবার আমরা পরমাণুতে আসছি। অ্যাটম খেয়াল করে দেখো, অর্থাৎ ভাইরাসের চেয়ে ছোট হচ্ছে একটা অ্যাটম, পরমাণু। কত ছোট খেয়াল করে দেখো, একটা অ্যাটমের সাইজ বলে দেওয়া রয়েছে 0.5 থেকে 5 অ্যাংস্ট্রমস। 0.5 থেকে 5 অ্যাংস্ট্রমস হচ্ছে একটা পরমাণুর সাইজ। এখানে কত অ্যাংস্ট্রম 1 মিটার সেটিও বলে দেওয়া রয়েছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1000 কোটি। 1 মিটারের, আমরা তো 1 মিটার বুঝি, সেই 1 মিটারের 1000 কোটি ভাগের 1000 কোটি ভাগের 1 ভাগ। কতটা ক্ষুদ্র হতে পারে একটা অ্যাটম, পরমাণু। খেয়াল করে দেখো। তোমরা দেখতে পাচ্ছ এই চিত্রেতে, এখানে যে ঘোরাঘুরি করছে এগুলো হচ্ছে ইলেকট্রন, আর ভিতরে আছে সবুজ এবং যে ব্রাউন কালারের সেগুলো হচ্ছে প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন চারিদিকে ঘুরছে, মাঝখানে রয়েছে একটি হলো সবুজ, তোমরা দেখতে পাচ্ছ নিউট্রন, আর একটি হচ্ছে প্রোটন, কমলা কালার বা ব্রাউন কালার যেটি বলো না কেন। প্রশ্ন থাকতে পারে, ইলেকট্রনের কালার বা প্রোটনের কালার কি এরকমই হয়? না, কালার এরকম হয় না। তোমাদেরকে বোঝানোর জন্য এই জিনিসটা আসলে অ্যানিমেশনটা দেওয়া হয়েছে, যে আসলে এরকমভাবে প্রোটন এবং নিউট্রন কেন্দ্রীভূত অবস্থায় থাকে নিউক্লিয়াসে, আর চারিদিক দিয়ে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে। ঠিক আছে, তো খেয়াল করে দেখো, এই মাঝখানে এটাকে আমরা কৃষ্ণ গহ্বর, এটাকে আমরা নিউক্লিয়াস বলে থাকি। আচ্ছা, এটা কিন্তু 3D ডাইমেনশনাল। এখানে তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছে যে একটা সূর্যের পাশে যেইভাবে একটা পৃথিবী ঘোরাঘুরি করে, ঠিক তেমনিভাবে আমরা জেনেছিলাম এর আগে, অনেক আগে আমরা শুনেছিলাম যে সূর্যকে প্রদক্ষিণ করে গ্রহগুলো যেভাবে ঘুরে, ঠিক তেমনিভাবে হয়তো নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে ইলেকট্রনগুলো ঘুরে। আসলে এটা পরবর্তীতে এই মতবাদগুলো চেঞ্জ হয়ে যায়, যার কারণে এখানে ক্রস চিহ্ন দেওয়া ছিল। এটা হলো সোনার বার। সোনার বার থেকে প্রথমে আসলে ধারণা পাওয়া যায় যে কিভাবে, একজন প্রশ্ন করেছে করোনা ভাইরাস নাকি। যাই হোক, সোনার বার থেকে প্রথম হচ্ছে এই প্রোটনের ধারণা পাওয়া যায়। পজিটিভ চার্জগুলোকে প্রোটন বলা হয় এবং নেগেটিভ চার্জগুলোকে ইলেকট্রন বলা হয়। ইলেকট্রনগুলো কিভাবে ঘোরাঘুরি করে, এটা প্রথম দিকের কেমিস্ট্রির আলোচনা বা গবেষণা। এটা আরও পরবর্তীতে চেঞ্জ হয়ে আসবে। এখন খেয়াল করে দেখো, এই যে মাঝখানে যে প্রোটন এবং ইলেকট্রন নিয়ে একটা নিউক্লিয়াসের সৃষ্টি করেছে, এর চারিদিক দিয়ে এইভাবে ইলেকট্রনগুলো অবস্থান করে। এখন এইভাবে ইলেকট্রন অবস্থান করে, ইলেকট্রন ঠিক কোন জায়গাতে থাকে সেটা কিন্তু ফাইন্ড আউট করা খুবই মুশকিল। কারণ তোমরা হয়তো, তোমাদেরকে আমি দাগ যেটি দেখিয়েছি সেটা তো দাগ থাকে না, বা এরকম বলয় থাকে না। একটা ইলেকট্রন পরমাণুর মধ্যে কিন্তু এরকমভাবে বলয় থাকে না, কিন্তু ওটাকে তোমাদেরকে বোঝানোর জন্য ওই জিনিসটা দেওয়া হয়েছে, বা সায়েন্টিস্টরা ওইভাবেই বিশ্লেষণ করে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে। ঠিক আছে, যাই হোক, আমরা আমাদের আমাদের যে ধারণাটা দেওয়ার ইচ্ছে ছিল আমার, সেটি মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। আমি পুরো ভিডিওটি দেখাতে পারলাম না, সময় নেই। সামনে আরও বেশ কিছু জিনিস ছিল, কারণ আবার ভিডিওটা প্রথম থেকে শুরু করতে গেলে সময় লাগবে। আমরা একটু পরবর্তী স্লাইডে চলে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো ইলেকট্রন কত ছোট এটা তো আমরা বুঝতে পারলাম। এবার আমরা তোমাদেরকে এই ভিডিওর লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিব, যাতে করে তোমরা ফুল ভিডিওটা দেখে আরও বেশ কিছু ধারণা তোমরা নিতে পারো। ঠিক আছে, যে কীভাবে এই কক্ষপথগুলো চলে আসে। তা আজকে এখন আমি দেখবো, এগুলো স্যার তোমাদেরকে আলোচনা করেছে, এগুলো কেমিস্ট্রিতে আরও বিস্তারিত আলোচনা হবে। আমি কিছু সেমিকন্ডাক্টর দেখে আসি, কিছু সেমিকন্ডাক্টর দেখে আসার চেষ্টা করি, যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস পৃথিবীতে কী কী পাওয়া যায়।
এখানে আমি দেখছি তোমরা বেশ কিছু করোনা ভাইরাস নিয়ে কমেন্ট করতে শুরু করেছো। আমি কিন্তু যেভাবে ক্লাস নেই, তোমাদের মনোযোগ আকর্ষণের জন্যই ক্লাস নেই, আমি কিন্তু এইটাও ঠিক তেমনিভাবে তোমাদেরকে ফাইন্ড আউট করার চেষ্টা করব। বিষয়গুলো তোমরা সাবধান থাকবা। দেখো, আমরা একটু সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি যে আসলে সেমিকন্ডাক্টরগুলো কোনগুলো। মৌল জার্মেনিয়াম। সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস হিসেবে প্রথমেই আমি দেখতে পাচ্ছি জার্মেনিয়ামের নাম লেখা রয়েছে এখানে। এই যে জার্মেনিয়াম, এটা পৃথিবীতে যেভাবে জার্মেনিয়ামকে পাওয়া যায় তার চিত্র দেখানোর চেষ্টা করেছি। জার্মেনিয়ামের অ্যাটমিক নাম্বার হলো 32, 32, পারমাণবিক সংখ্যা হচ্ছে 32, এর সিম্বল হচ্ছে জিই জার্মেনিয়ামের, এবং এর ইলেকট্রনস পার শেল অর্থাৎ প্রতিটা কক্ষপথে ইলেকট্রন কতগুলো করে থাকে সেটা এখন দেখানোর চেষ্টা করেছি আমি। 2, 8, 18 এবং 4, অর্থাৎ প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকবে, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 18টি এবং সর্বশেষ কক্ষপথ বা চতুর্থ কক্ষপথ এই জার্মেনিয়ামের জন্য সেখানে 4টি ইলেকট্রন থাকে। এটা হচ্ছে জার্মেনিয়াম। পৃথিবীতে জার্মেনিয়াম এইভাবেই দেখতে পাওয়া যায়। ওকে, এরপরে দেখো সিলিকন। সিলিকনের অ্যাটমিক নাম্বার 14, সিম্বল এসআই, এবং ইলেকট্রনস প্রতিটা শেলে কিভাবে থাকে তা দেখানোর চেষ্টা করা হয়েছে। 2, 8, 4, প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং সর্বশেষ কক্ষপথ সিলিকনের জন্য যেখানে 4টি ইলেকট্রন থাকে। এরপরে দেখো গ্যালিয়াম আর্সেনাইড। এটি কিন্তু মৌল নয়, গ্যালিয়াম আর্সেনাইড কিন্তু মৌল নয়, কিন্তু এটি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস। গ্যালিয়াম আর্সেনাইড মৌল নয় কিন্তু সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস। এখানে কিন্তু যৌগ এটি। কেন? এখানে গ্যালিয়াম এবং আর্সেনিক দুইটা মৌল মিলে এই গ্যালিয়াম আর্সেনাইডকে তৈরি করা হয়েছে। এই জন্য এর অ্যাটমিক নাম্বার নট অ্যাপ্লিকেবল, প্রযোজ্য নয়, কারণ মৌলদের অ্যাটমিক নাম্বার থাকে সিম্বল GaAs, গ্যালিয়াম আর্সেনাইড, Ga গ্যালিয়াম এবং আর্সেনাইডের জন্য AS। প্রতিটা শেলে এর জন্য প্রযোজ্য নয় যে প্রতিটা শেলে কতগুলো করে ইলেকট্রন থাকে, কারণ আমি আগেই বলেছি এটি হলো যৌগ, মৌল নয়। এর পরবর্তী আমরা সেমিকন্ডাক্টর দেখার চেষ্টা করি টিন। টিন তোমরা নাম শুনেছ, টিনের ঘর বাড়ি আমরা দেখি। সেই টিন দেখতে যেরকম হয় প্রাথমিক অবস্থায়, পরবর্তীতে এটাকে রাসায়নিক বিক্রিয়ায় আমাদের মতো করে তৈরি করে নিয়ে আসা হয়। তো সেই টিনকে দেখানোর চেষ্টা করা হয়েছে এখানে। টিনের অ্যাটমিক নাম্বার 50, সিম্বল SN, প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় 18 এবং চতুর্থ 18 এবং পঞ্চম কক্ষপথে 4টি, মানে এরও সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে। এরপর আমি দেখানোর চেষ্টা করেছি টেলারিয়াম। টেলারিয়ামের অ্যাটমিক নাম্বার 52, সিম্বল TE, এর প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 18টি, চতুর্থ কক্ষপথে 18টি, কিন্তু সর্বশেষ যে কক্ষপথ এটাতে কিন্তু 6টা ইলেকট্রন আছে। ভালো করে খেয়াল করো, এতক্ষণ পর্যন্ত সর্বশেষ কক্ষপথে আমি কয়টি ইলেকট্রনের কথা বললাম? 4টি ইলেকট্রনের কথা বলেছি। কিন্তু টেলারিয়ামও কিন্তু একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস, কিন্তু এর সর্বশেষ কক্ষপথে কিন্তু 6টি ইলেকট্রন রয়েছে। আমি আরও বিশ্লেষণে যাব তোমাদের। খেয়াল করে দেখো, এখানে আমি পুরো গ্রাফ দেখানোর চেষ্টা করেছি, ছক দেখানোর চেষ্টা করেছি। প্রথমে সিলিকন, সিঙ্গেল স্পেসিস অ্যাটম, মানে এটা এক ধরনের মৌল আর কি। এই সংকেত SI, অ্যাটমিক নাম্বার 14, সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে। জার্মেনিয়ামের সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে। সেলেনিয়ামের সর্বশেষ কক্ষপথে 6টি ইলেকট্রন থাকে, এর অ্যাটমিক নাম্বার 34। টিনের সর্বশেষ কক্ষপথে 4টি, টেলারিয়ামের সর্বশেষ কক্ষপথে 6টি। কিন্তু গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম ফসফাইড, ক্যাডমিয়াম সালফাইড এবং মার্কারি ইন্ডিয়াম টেলারাইড, এরা কিন্তু প্রত্যেকেই যৌগ, কিন্তু এরাও কিন্তু তোমার সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস। এদের কিন্তু সর্বশেষ কক্ষপথে নট অ্যাপ্লিকেবল, প্রযোজ্য নয়। এখানে সংকেতগুলো প্রত্যেকটারই দেওয়া রয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ মার্কারি ইন্ডিয়াম টেলারাইট, এটা কিন্তু 3টা মৌলের সমন্বয়। একটা হলো মার্কারি, একটা হলো ইন্ডিয়াম, আর একটা হলো টেলারাইট। কেন এই কথাগুলো বললাম তার আগে আমি আরেকটি ছক দেওয়ার চেষ্টা করি, আরেকটি জিনিস তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। হয়তো বই পড়ে তোমরা জেনেছো যে সকল পদার্থের সর্বশেষ কক্ষপথে সবসময়ের জন্য 4টি ইলেকট্রন বিদ্যমান থাকে তাদেরকে সেমিকন্ডাক্টর বলা হয়। আবার অনেক সময় শুনেছো যে সকল পদার্থের কারেন্ট পরিবহন ক্ষমতা কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি তাদেরকে সেমিকন্ডাক্টর বলা হয়। ওই জায়গাতে যদি আমি পূর্বের স্লাইডটা দেখার চেষ্টা করি তাহলে কিন্তু
এখানে কিন্তু আমরা বলতে পারি না যে সব সময়ের জন্য সেমিকন্ডাক্টরের সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকবে, এটা আমি কিন্তু বলতে পারি না। আমি কিন্তু মৌল বলতে পারি না, কারণ এখানে মৌলও রয়েছে, যৌগও রয়েছে। তাহলে অ্যাকচুয়ালি সেমিকন্ডাক্টরটা কি, এই বিষয়টা ধারণা দেওয়ার জন্যই তোমাদেরকে এতগুলো কথা বলা। খেয়াল করে দেখো, এখানে তোমাদেরকে আমি উপরের দিকে রেজিস্টিভিটি এবং নিচের দিকে কন্ডাক্টিভিটি, অর্থাৎ ইলেকট্রন পরিবহন ক্ষমতা, কোনো পদার্থের ভিতর দিয়ে কন্ডাক্টিভিটি মানে ইলেকট্রন পরিবহন ক্ষমতা, মানে কারেন্ট পরিবহন ক্ষমতার কথা বলার চেষ্টা করেছি। এখানে সিলভার শেষের দিকে খেয়াল করে দেখো, এখানে 10⁴, 10⁶, 10⁸ প্রতি সেন্টিমিটারে আর কীরকমভাবে আর কারেন্ট পরিবহন ক্ষমতা হয় সে দেওয়া আছে, কিন্তু উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি মাইনাস। অর্থাৎ কোনো পদার্থের কন্ডাক্টিভিটি যত হবে, রেজিস্টিভিটি কিন্তু তার ব্যস্তানুপাতিক। অর্থাৎ কন্ডাক্টিভিটি বেড়ে গেলে রেজিস্টিভিটি কিন্তু কমে যাবে। আমি অন্যভাবে বলতে পারি, যদি রেজিস্টিভিটি বেড়ে যায় কন্ডাক্টিভিটি কমে যাবে। এই সকল পদার্থের কন্ডাক্টিভিটি বেশি কিন্তু রেজিস্টিভিটি কম। কন্ডাক্টিভিটি বেশি কারণ রেজিস্টিভিটি এদের কম। আমরা দেখতে পাচ্ছি রেজিস্টিভিটি কিন্তু কম। প্রতি সেন্টিমিটারে কত ওহম রেজিস্টিভিটি সেটা দেখানো হয়েছে এখানে। সিলভার, কপার, অ্যালুমিনিয়াম, প্ল্যাটিনাম, বিসমাথ, এই মৌলগুলোর কন্ডাক্টিভিটি বেশি কিন্তু রেজিস্টিভিটি কম বলেই এদেরকে আমরা পরিবাহী পদার্থ বলে থাকি, কন্ডাক্টর, পরিবাহী পদার্থ বলে থাকি। পক্ষান্তরে এই সাইডে যদি আমরা দেখার চেষ্টা করি ছকে, গ্লাস, নিকেল অক্সাইড, পিওর নিকেল অক্সাইড, পিওর ডায়মন্ড, সালফার, ফিউজড কোয়ার্টজ, এই ধরনের পদার্থগুলোর কন্ডাক্টিভিটি কিন্তু খুবই কম। অর্থাৎ নেই বললেই চলে, একেবারেই নেই বললেই চলে। এদের ভিতর দিয়ে কোনো প্রকার কারেন্ট পরিবহন হইতে পারে না, কিন্তু এদের রেজিস্টিভিটি আমি আগেই বলেছি ব্যস্তানুপাতিক, এই জন্য এরা হাই। এই সকল পদার্থের মধ্যে দিয়ে কারেন্ট পরিবহন ক্ষমতা নেই, কারেন্ট পরিবহন হতে পারে না বলেই এরা হলো ইনসুলেটর। এরা হলো ইনসুলেটর বা অপরিবাহী পদার্থ, এরা হলো পরিবাহী পদার্থ। আর মাঝখানে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ, জার্মেনিয়াম, সিলিকন, গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম ফসফাইড, ক্যাডমিয়াম সালফাইড, আরও কিছু ছিল পূর্বের ছকে তোমাদেরকে দেখিয়েছি, এখানে সবগুলো লিখি নাই। এগুলো সবগুলোর পরিবহন ক্ষমতা মাঝামাঝি, রেজিস্টিভিটিও মাঝামাঝি, যার কারণেই বলা হয় যে সকল পদার্থের কারেন্ট পরিবহন ক্ষমতা ইনসুলেটর এবং কন্ডাক্টর, ইনসুলেটর এবং কন্ডাক্টরের মাঝামাঝি, তাদেরকে বলা হয় সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস বা সেমিকন্ডাক্টর পদার্থ। সুতরাং সংজ্ঞা তোমরা কোনটা দিবা? সংজ্ঞা তোমরা কোনটা দিবা? যে সকল পদার্থের কারেন্ট পরিবহন ক্ষমতা ইনসুলেটর এবং কন্ডাক্টরের মাঝামাঝি, তাদেরকে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস বা সেমিকন্ডাক্টর পদার্থ বলে। এইটাও দিতে পারো, আমার যে সকল পদার্থের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে সর্বদা 4টি ইলেকট্রন বিদ্যমান, তাদেরকেও সেমিকন্ডাক্টর বলে। এখানে বলেছে স্যার কার্বন কি সেমিকন্ডাক্টর? যদি ইলেকট্রন বিন্যাসের সূত্র ধরি তাহলে কার্বন কিন্তু সেমিকন্ডাক্টর, কিন্তু কার্বনের কারেন্ট পরিবহন ক্ষমতা কিন্তু খুবই কম, যার কারণে ওটাকে সেমিকন্ডাক্টর হিসেবে বিবেচনা করা হয় না। আব্দুল্লাহ মাহি প্রশ্ন করেছে, এই জন্য বললাম ইলেকট্রন বিন্যাসের দিক থেকে সে কিন্তু সেমিকন্ডাক্টর, কিন্তু আরও অন্য কারণে তার রেজিস্টিভিটি অনেক বেশি, যার কারণে সেটাকে সেমিকন্ডাক্টর আওতায় আনা যায় না। যাই হোক, আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে আসলে সেমিকন্ডাক্টর মৌল কোনগুলো। এরপরে আমরা একটু এই ইলেকট্রন বিন্যাসটা দেখার চেষ্টা করব। তার আগে কেন আমি বললাম যে সকল পদার্থের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে সবসময় 4টি ইলেকট্রন বিদ্যমান, তাদেরকে সেমিকন্ডাক্টর বলে, এই কথাটা কেন বললাম? কারণ পৃথিবীতে সবচেয়ে বহুল ব্যবহৃত বা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যে 2 সেমিকন্ডাক্টর, সেগুলোকে বলা হয়, সেই দুটি হচ্ছে সিলিকন এবং জার্মেনিয়াম। সিলিকন এবং জার্মেনিয়াম, এই দুটা হচ্ছে বহুল ব্যবহৃত সেমিকন্ডাক্টর মৌল, আর এদের দুইজনেরই সর্বশেষ কক্ষপথে সবসময়ের জন্য 4টি ইলেকট্রন বিদ্যমান থাকে, যার কারণে এটাকে অনেকেই এই সংজ্ঞাটাকে গ্রহণযোগ্য করে ফেলেছে। কিন্তু সেমিকন্ডাক্টর বোঝা কিন্তু আরও অনেক কঠিন বিষয়, যদি কঠিন করে ভাবো। আর যদি সহজ করে ভাবার চেষ্টা করো, আসলে কন্ডাক্টিভিটি এবং রেজিস্টিভিটির উপর চিন্তা ভাবনা করার চেষ্টা করো, তাহলে দেখতে পাবে সেমিকন্ডাক্টর আসলে বোঝা কোনো কঠিন বিষয় নয়। আশা করি তোমরা এই বিষয়ে। ফাহিম বিন তাসদিদ বলেছে যৌগ ছাড়া সেমিকন্ডাক্টর হবে না স্যার।
এখানে সেমিকন্ডাক্টর হবে না স্যার, এটা কথাটা ভুল। যৌগ ছাড়া সেমিকন্ডাক্টর হবে না তা না, এখানে পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর হবে না, কারণ সিলিকন তো পিওর, এটা তো যৌগ নয়, এটা মৌল। জার্মেনিয়ামটা পিওর, এটা তো মৌল। সুতরাং কে বলেছে যে যৌগ ছাড়া সেমিকন্ডাক্টর হবে না? হবে। কিন্তু তুমি যেটা বলতে চাচ্ছ যৌগ ছাড়া সেমিকন্ডাক্টর হবে না, ফাহিম বিন তাসদিদ, তোমার প্রশ্নের উত্তরে বলতে হয় সেটা আমরা আগামী ক্লাসগুলোতে দেখতে পাবো যে পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর, এই সেমিকন্ডাক্টর হইতে গেলে অবশ্যই যৌগ প্রয়োজন আছে, অর্থাৎ এখানে ত্রিযোজী এবং পঞ্চযোজী মৌলকে যুক্ত করা হয়। যাই হোক, ওটা আমরা পরে আলোচনা করব। এবারে আমরা একটু রাসায়নিক বিক্রিয়া দেখার চেষ্টা করব। রাসায়নিক বিক্রিয়া দেখার চেষ্টা করব। আমার ল্যাপটপের অবস্থা দেখছি যে খারাপ হয়ে যাচ্ছে। রাসায়নিক বিক্রিয়া দেখার চেষ্টা করব। সবচেয়ে সহজ রাসায়নিক বিক্রিয়া প্রথমে দেখার চেষ্টা করব। পানি। পানি সম্পর্কে তোমরা সবাই জানো যে পানি কিভাবে তৈরি হয়। দেখতে পাচ্ছ পানির রাসায়নিক বিক্রিয়া কি? অক্সিজেন এবং হাইড্রোজেন, অক্সিজেন এবং হাইড্রোজেন এই দুইটা মৌলকে যদি আমি যুক্ত করি, কোনো একটা একত্রিত জায়গায় একটা পাত্রে যুক্ত করি, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের পানি। এটা তোমরা কেমিস্ট্রি থেকে অনেকেই জানো, সোজা হিসাব। কিভাবে যুক্ত করবে তার প্রসেসটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি। হয়তো একটা পাত্র রয়েছে পানির, সেখানে তুমি অক্সিজেন এবং হাইড্রোজেনকে যদি ঢেলে দাও, তাহলে এটা নির্দিষ্ট পরিমাণে একটা বিক্রিয়ায়, যে কোনো বিক্রিয়ায় নয়, একটা নির্দিষ্ট বিক্রিয়া রয়েছে, সেই বিক্রিয়ায় সেখানে পানি উৎপন্ন হবে। পানির সংকেত H2O সংকেত। এখানে আমি দেখতেই পাচ্ছি অক্সিজেন রয়েছে একটি, অক্সিজেন পরমাণু রয়েছে একটি, আর হাইড্রোজেন পরমাণু রয়েছে দুইটি। অক্সিজেনের একটি পরমাণুর সাথে হাইড্রোজেনের দুইটি পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেই কিন্তু পানি তৈরি হয়। এটা ডিটেলস বলার কিছু নেই, তোমরা যেহেতু এসএসসি লেভেল পার করে এসেছো, তোমরা প্রত্যেকেই জানো বিষয়টি, তাই না? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 6। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 6, অর্থাৎ এর ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে দেখা যাবে প্রথম কক্ষপথ, স্যার এর আগে ক্লাসে তোমাদেরকে বলেছিল যে 2n² সূত্রের মাধ্যমে কক্ষপথগুলোতে ইলেকট্রন বসে, সেই হিসেবে প্রথম কক্ষপথে 2টি এবং পরবর্তী কক্ষপথের সর্বশেষ পরবর্তী যে দ্বিতীয় কক্ষপথ তার সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা 8টি। কিন্তু যেহেতু অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 6, মানে ইলেকট্রনের সংখ্যা 6, তাহলে প্রথম কক্ষপথে যদি 2টি ইলেকট্রন বসে তাহলে বাকি থাকে 4টি ইলেকট্রন, নাকি? 4টি ইলেকট্রন থাকে না? 4টি ইলেকট্রন থাকে। এখানে ভুল হয়ে গেছে, পারমাণবিক সংখ্যার 8 হবে, এটা মিস্টেক হয়ে গেছে, কারণ দ্বিতীয় কক্ষপথে এর ইলেকট্রন হবে 6টি। এখানে ভুল হয়ে গেছে, তোমরা একটু কারেকশন করে নিবা। এই চিত্র ঠিক মনে দেওয়া রয়েছে যে এখানে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন এবং পরবর্তী কক্ষপথে 6টি ইলেকট্রনের পারমাণবিক সংখ্যা 8, 6 এবং 2 8। দ্বিতীয় কক্ষপথে কিন্তু সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে, কিন্তু এখানে যেহেতু 6টি ইলেকট্রন রয়েছে, 6 আর 2 8, এই জন্য এটা কমপ্লিট হয়ে গেছে। আবার আমরা অক্সিজেন তো জানলাম, হাইড্রোজেনের কথাও জানি, পারমাণবিক সংখ্যা 1, এর প্রথম কক্ষপথে 1টি ইলেকট্রন থাকে। এখানে আমি 2টি হাইড্রোজেন পরমাণু নেওয়ার চেষ্টা করেছি এই বিক্রিয়াটা দেখানোর জন্য, কিভাবে সর্বশেষ যে কক্ষপথ তার মুক্ত ইলেকট্রনগুলো কিভাবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। দেখো, রাসায়নিক বিক্রিয়া করার সময় এই হাইড্রোজেনটা এখানে ছিল, সে চলে আসলো, একত্রিত করে ফেললাম। এখন যদি আমি হাইড্রোজেনের কথা চিন্তা করি, তাহলে তার কিন্তু একটাই কক্ষপথ, প্রথম কক্ষপথ, যেখানে 2টি ইলেকট্রন থাকে, সেই 2টি ইলেকট্রন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তার মানে এ কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান দখল করছে। কিন্তু অক্সিজেন এখন কয়টা হয়ে গেছে? 1 2 3 4 5 6 7, তার মানে সে কিন্তু আরও একটা গ্রহণ করতে পারবে। এখনও সে কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান দখল করেনি, বিক্রিয়া কমপ্লিট হয়নি। এবার এই হাইড্রোজেনটা যখন চলে আসলো, তখন এর ক্ষেত্রেও নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান দখল করে ফেলেছে 2টি, এর ক্ষেত্রেও নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান দখল করে ফেলেছে। এর ক্ষেত্রেও যদি আমি অক্সিজেনের কথা চিন্তা করি, এখানেও কিন্তু 8টি হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8। এইভাবেই মূলত পরমাণুগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যার কারণে
এর ক্ষেত্রেও নিষ্ক্রিয় গ্যাস হয়ে গেছে, এর ক্ষেত্রে, অর্থাৎ তাদের রাসায়নিক বিক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখন আমি যদি আমার সিলিকনের কথা চিন্তা করি তাহলে কি অবস্থা হবে? এই সিলিকনের প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ 18টি হয়, কিন্তু আমাদের রয়েছে 4টি, কারণ 2 এবং 8 10 এবং 4 14। সিলিকনের ইলেকট্রন বিন্যাসে তোমরা জানো এর ইলেকট্রন সংখ্যা 14টি। আরেকটি সিলিকন উপর থেকে চলে আসলো, মানে রাসায়নিক বিক্রিয়া, আমি উপর থেকে দেখাইছি কিন্তু আসলে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করলো। অংশগ্রহণ করার ফলে খেয়াল করে দেখো, এর যে 4টা ইলেকট্রন ছিল তার মধ্যে একটা ইলেকট্রন এর একটা ইলেকট্রনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে সে কিন্তু এই জায়গাতে একটা বন্ধন তৈরি করার চেষ্টা করলো। তাহলে যদি আমি এর কথা চিন্তা করি তাহলে এর সর্বশেষ কক্ষপথে কত হয়ে গেল? এখন 1 2 3 4 5, এরও হয়ে গেল 1 2 3 4 5। আমি একটা নিয়ে চিন্তা করি, একে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থানটা দখল করতে হবে। সুতরাং এখনো কিন্তু এর রাসায়নিক বিক্রিয়া কমপ্লিট হয়নি। সিলিকন টু সিলিকনের রাসায়নিক বিক্রিয়া দেখানোর চেষ্টা করছি। এটা হলো পেয়ার তৈরি করছে, এখানেও আরেকটা সিলিকন এসে যুক্ত হয়েছে। এবার কিন্তু এর ক্ষেত্রে হয়ে গেল কয়টি? 1 2 3 4 5 এবং 6টি। এখনো কিন্তু এ কমপ্লিট হয়নি। আরও একটা সিলিকনকে দেই, এবার 7টি হয়ে গেছে। আর এইবার খেয়াল করে দেখো, একটা সিলিকনের সাথে যদি 4টা আলাদা আলাদা সিলিকন এসে এই জায়গাতে যুক্ত হয় তাহলে খেয়াল করে দেখো, মাঝখানেরটার কথা যদি আমি চিন্তা করি, এই সিলিকনের ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান কিন্তু সে দখল করে নিয়েছে এবং তার কক্ষপথে যে 8টি ইলেকট্রন থাকার কথা সেটি কিন্তু উপস্থিত হয়ে গেছে। এইভাবেই আসলে পদার্থগুলো, মৌলগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এইটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এগুলো কিন্তু কমপ্লিট হয়নি। শুধু একটা বিক্রিয়া কমপ্লিট হয়েছে, এগুলো কিন্তু এখনো ব্ল্যাঙ্ক অবস্থায় আছে, কারণ এটার ক্ষেত্রে 5টা, এটার ক্ষেত্রে 5টা, এটার ক্ষেত্রে 5টা, এটার ক্ষেত্রে 5টা হয়েছে। এদের সাথে কিন্তু আরো অন্যান্যগুলো যুক্ত হবে, সেটাই দেখানোর চেষ্টা করব। এবার আমরা সিলিকন 4টি মুক্ত ইলেকট্রন রয়েছে, আরেকটি সিলিকন নিলাম 4টি মুক্ত ইলেকট্রনের, এর সাথে এ পেয়ার গঠন করলো রাসায়নিক বিক্রিয়ায়, এদিকে একটা নিলাম, এ পেয়ার গঠন করলো, এদিকে নিলাম, সেও পেয়ার গঠন করলো, এও পেয়ার গঠন করলো। এইটা কিন্তু অষ্টক পূর্ণ হয়ে গেছে, এগুলো কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে। এদিকে যদি করতে চাই তাহলে এদের ক্ষেত্রেও সেম ভাবে এইভাবে পাশাপাশি বসিয়ে কিন্তু আমরা বিক্রিয়াগুলো সম্পন্ন করতে পারি। এই অবস্থায় খেয়াল করে দেখো, এখনো কিন্তু এর 2টা বাদ আছে, এর একটা বাদ আছে, এর 2টা বাদ আছে। তার মানে এরা কিন্তু এখনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। তোমাদের কাছে প্রশ্ন হলো, আমি আবারও দেখানোর চেষ্টা করি, তোমাদের কাছে প্রশ্ন হলো এই চিত্রটা কিসের? তোমরা উত্তর দিবে আগামী ক্লাসে, তোমরা উত্তর দিবে এই চিত্রটা কিসের যদি বুঝে থাকো। আমার মনে হয় তোমরা ধারণা করে করতে পেরেছো। সেম একটা চিত্র হবে জার্মেনিয়ামের। উত্তরটা আমি আজকে বলতেছি না, তোমরা পরবর্তী ক্লাসে আমাকে তোমরা জানানোর চেষ্টা করবে। আমি আজকে ক্লাস শেষ করে দিব, কারণ অনেকক্ষণ ধরে আমি ক্লাস নিচ্ছি। টাইম দেখতে পাচ্ছি না, কত টাইম হয়েছে? বারোটা বাজে। আচ্ছা, যাই হোক, ছেলেপেলের অপেক্ষা করছে যে আমি গল্প শোনাবো, গল্পের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের জন্য আজকে আমি একটা নতুন আরেকটি গল্প বলার চেষ্টা করব। গল্পটির নাম হচ্ছে হতাশা। ওকে, হতাশা, কারণ হতাশা হলো আমাদের প্রধান সম্পদ। আমাদের বাঙালিদের এবং যুবকদের সবচেয়ে প্রধান অস্ত্র হলো হতাশা। আমরা কিছু পারি বা না পারি, হতাশ আমরা ঠিকই হতে পারি। ওকে, সেই হতাশা নিয়েই তোমাদেরকে একটি গল্প বলার চেষ্টা করব। গল্পটি একটি মানুষের, যে তার জীবনে খুবই হতাশ এবং এই কারণে তিনি সুইসাইড ছাড়া কোনো পথ দেখতে পাচ্ছেন না। শেষবারের মতো তিনি তার শিক্ষকের কাছে গেলেন। দেখা যাক তার সেই শিক্ষক তাকে কি উত্তর দিলেন।
আমরা একটু দেখার চেষ্টা করব। শিক্ষকের সাথে দেখা করতে গিয়ে তিনি জিজ্ঞেস করছেন, শিক্ষককে প্রশ্ন করছেন, স্যার, জীবনের হতাশা থেকে আমি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার জব হারিয়েছি, পরিবারের সম্পর্ক হারিয়েছি, আমার আত্মবিশ্বাস হারিয়েছি। অন্যদিকে আমার বন্ধুরা সবাই ভালো অবস্থানে চলে গেছে। আমি জীবন থেকে অব্যাহতি নিতে চাই। আপনি কি আমাকে একটা ভালো উপলক্ষ দেখাতে পারেন যার জন্য আমি আমার সিদ্ধান্ত থেকে ফিরে আসতে পারি? এমন হয় না যে আমরা যখন হতাশ হয়ে যাই, কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না, তখন কিন্তু আমাদের সেই প্রিয় ব্যক্তির কাছে আমরা চলে যাই অবলম্বন খোঁজার জন্য। এই হতাশ ব্যক্তিটিও তার শিক্ষকের কাছে চলে গেছিলেন, শিক্ষককে জিজ্ঞেস করতে যে আপনি আমাকে এমন একটা রিজন বলেন যে রিজনের কারণে আমি যে সুইসাইডের পথটা বেছে নিয়েছি সেখান থেকে আমি ফিরে আসবো। কারণ আমার জীবনে কিচ্ছু নাই, আমি কিচ্ছু পাইনি। আমাদের অনেকের ক্ষেত্রে হয় মোটরসাইকেল পাচ্ছি না, বাইক ছেলেদের ক্ষেত্রে পছন্দের জিনিস বাইক পাচ্ছি না, টাকা পয়সা ঠিক মতো পাচ্ছি না, আমার বন্ধুরা নতুন নতুন জামা কাপড় কিনছে, আমি জামা কাপড় কিনতে পারছি না। ছোটো ছোটো হতাশা। আমাদের এই হতাশাগুলো খুবই ছোটো ছোটো হতাশা, কিন্তু হতাশ তো এইগুলো নিয়ে আমরা বিভিন্ন প্রকার চিন্তা করি। আর একজন ব্যক্তি তার জীবনের চাকরি, পরিবারের সম্পর্ক, তার নিজের কনফিডেন্ট লেভেল সব কিছু হারিয়ে ফেলেছে। তো সে তো যাবেই তার শিক্ষকের কাছে, গেছে। দেখা যাক তার শিক্ষক তাকে কি উত্তর দিচ্ছে। চারিদিকে তাকাও, শিক্ষক বলছে, তুমি তোমার চারিদিকে তাকাও। তুমি কি ফার্ন ও বাঁশ দেখতে পাচ্ছ? ফার্ন এবং বাঁশ, ব্যাম্বো, এই দুটো কি তুমি দেখতে পাচ্ছ? যখন আমি দুটোর বীজ বপন করেছিলাম, তার শিক্ষক বলতেছে, যখন আমি এই দুটোর বীজ বপন করেছিলাম, আমি সমানভাবে দুটোরই যত্ন নিয়েছিলাম। আমি তাদের জন্য আলোর ব্যবস্থা করেছিলাম, আমি তাদের জন্য পানির ব্যবস্থা করেছিলাম। দুইজনার জন্যই, বাঁশের জন্যই, ফার্ন জাতীয় উদ্ভিদ দুটার জন্যই সেই ব্যক্তিটি, সেই শিক্ষকটি আলোর ব্যবস্থা করেছিল, পানির ব্যবস্থা করেছিল, সমানভাবে যত্ন নিয়েছিল। ফার্ন খুব তাড়াতাড়ি মাটির বুক চিরে জন্মেছিল। ফার্ন জাতীয় উদ্ভিদ খুব তাড়াতাড়ি মাটির বুক চিরে জন্মেছিল, চারিদিকে সবুজের পর্ষা সাজিয়ে পুরো এলাকাকে সে ঢেকে দিয়েছিল। তখন পর্যন্ত বাঁশের বীজ থেকে কিছুই বের হয়নি। অর্থাৎ যখন ফার্ন চারিদিকে গ্রিন কভার্ড করে দিয়েছিল, সবুজের সমারোহ করে জন্মেছিল, তখন পর্যন্ত বাঁশের বীজ থেকে কিছুই বের হয়নি। কিন্তু আমি সেই বাঁশের বীজকে তুলে ফেলিনি, বাঁশের প্রতি হতাশ হয়ে যায়নি। খেয়াল করে দেখো, কিচ্ছু বের হয়নি। এরপর দ্বিতীয় বছর ফার্ন আরো ব্যাপকভাবে জন্মালো এবং বেড়ে উঠল, চারিদিকে ভাইব্রেন্ট হয়ে এসে বেড়ে উঠল। কিন্তু আবারও বাঁশের বীজ থেকে কিছুই দেখতে পেলাম না। কিন্তু আমি বাঁশের বীজকে তুলে ফেলিনি এবং আশাও ছেড়ে দিইনি। খেয়াল করে দেখো, তৃতীয় বছরও বাঁশের বীজ থেকে কিছুই দেখতে পেলাম না, তারপরেও আমি বাঁশের বীজকে তুলে ফেলিনি। চতুর্থ বছরও বাঁশের বীজ থেকে কিছুই দেখতে পেলাম না, কিন্তু তবুও আমি বাঁশের বীজকে তুলে ফেলিনি। অতঃপর পঞ্চম বছর, 4টা বছর অতিবাহিত হয়ে গেল, 5th ইয়ার্স, পঞ্চম বছর। ছোট্ট একটা অঙ্কুর মাটির বুক চিরে বেরিয়ে আসলো। ফার্নের সাথে তুলনা করলে এটি খুবই ছোট এবং তুচ্ছ। এই যে অঙ্কুর, অনেকে আমরা গ্রামের ভাষায় কি বলি, হোগলা, বাঁশের হোগলা বের হয়ে গেছে। পঞ্চম বছরে 5 বছর ধরে সেই বাঁশের বীজ থেকে কিছুই বের হয়নি, কিন্তু ফার্ন প্রথম বছরে ভাইব্রেন্ট হয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছিল। এই 5 বছরে কিন্তু ফার্নকে ঠিকমতো দেখতেই পাওয়া যাবে না এখন আর। খেয়াল করে দেখো কি হচ্ছে। কিন্তু 6 মাস পরেই, অর্থাৎ 5 বছর 6 মাস পরেই প্রতিদিন 100 ফিট করে বাড়তে শুরু করলো এই বাঁশ। প্রতিদিন 100 ফিট করে বাড়তে শুরু করলো এই বাঁশ। শুধুমাত্র মূল জন্মাতেই এটি 5 বছর সময় নিয়েছে।
এই মূলটি তাকে শক্তিশালী করেছে, যা তাকে টিকে থাকতে সাহায্য করবে। শুধু মূল জন্মাতেই তার 5 ইয়ার্স টাইম লেগেছে। শিক্ষক বলতেছে তার ছাত্রকে, সবসময় তুমি সংগ্রাম করে চলেছ, আসলে তুমি নিজের মূলটাকে শক্ত করে চলেছ। আমি কখনোই তোমাকে হতাশ হতে দেখতে পারি না। তুমি কখনোই তোমার জীবন থেকে কোয়াইট করতে পারো না, কারণ খেয়াল করবে কখনোই নিজেকে অন্যের সাথে তুলনা করবে না। বাঁশের অবস্থা ফার্নের চেয়ে ভিন্ন। বাঁশ এবং ফার্ন দুইজন কিন্তু ভিন্ন ভিন্ন অবস্থায় তৈরি হয়েছিল এবং দুজনের অবস্থা, পারিপার্শ্বিক অবস্থাও কিন্তু ভিন্ন, কিন্তু তারা দুজনেই কিন্তু বনকে সুন্দর করে তুলেছে। সুতরাং নিজের সাথে কখনোই অন্যের তুলনা করবে না। তোমার সময় আসবেই, তোমার সময় আসবেই, তুমি অনেক উঁচুতে উঠবে। আজ এই পর্যন্তই। আগামী দিন তোমাদের সাথে আবারও দেখা হবে, আবারও কথা হবে ভালো কোনো সময় নিয়ে। আর যারা গুগল ফর্মটা পূরণ করো নাই, তারা পূরণ করে ফেলবে। সেই ফর্মটা এই কারণে করবে, হয়তো তোমাদের এই ক্লাসগুলো আরও সরাসরি করার জন্য তোমাদেরকে আমাকে অন্য প্ল্যাটফর্মে নিয়ে যেতে হবে। এখন পর্যন্ত আমি যতগুলো শিক্ষার্থীর ডাটা বা তথ্য পেয়েছি, হয়তো আমি চেষ্টা করব এই সপ্তাহেই বা আগামী সপ্তাহের মধ্যেই, আগামী সপ্তাহে তো অবশ্যই, এই সপ্তাহে চেষ্টা করব তোমাদের সাথে একটা মিট করার জন্য, তোমাদের বিভিন্ন প্রশ্ন নিয়ে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এবং তোমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করার জন্য। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।